নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আমরা এই ভিডিওতে ইন্ডিয়ান ইকোনমি থেকে নীতি আয়োগটা নিয়ে একটু আলোচনা করে নেব। আমি কিরিটি মুখার্জি, আমি ফিজিক্স অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন করি, তারপরে WBCS কোয়ালিফাই করি এবং আমার সম্পর্কে অন্যান্য ডিটেলস পেতে তোমরা আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। আমরা দেখব ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটাকে আমরা নীতি আয়োগ বলি সংক্ষেপে। ঠিক আছে, আমরা জানি যে প্ল্যানিং কমিশন, এই প্ল্যানিং কমিশনের কাজ ছিল ভারতবর্ষের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলিকে ঠিকঠাক করে প্ল্যান করা এবং সেটাকে ঠিকঠাক করে পৌঁছে দেওয়া মানুষের কাছে। তো সেই প্ল্যানিং কমিশন এতদিন পর্যন্ত ফাংশন করার পর 2015 সালে 1 জানুয়ারি কিছুটা অন্যরকম গোলকে মাথায় রেখে নীতি আয়োগকে তৈরি করা হয়। ঠিক আছে, তো তোমরা এখানে 2015 সালের 1 জানুয়ারি আমাদের যে নীতি আয়োগ তৈরি হয়েছিল সেটা মনে রাখবে। আমরা সবাই জানি যে প্ল্যানিং কমিশন একটা নন কনস্টিটিউশনাল বডি ছিল। ঠিক আছে, নন কনস্টিটিউশনাল, ঠিক আছে, এবং নন স্ট্যাটিউটারি। ঠিক আছে, তো আমাদের যে নীতি আয়োগ সেটাও কিন্তু নন কনস্টিটিউশনাল অ্যান্ড নন স্ট্যাটিউটারি। ঠিক আছে, কারণ এগুলো সংবিধানে বা কোনো আইনে এর কোনো উল্লেখ ছিল না, নীতি আয়োগ বা প্ল্যানিং কমিশন কোনোটারই। তো এটা জাস্ট একটা ক্যাবিনেট রেজলিউশন পাস করিয়ে তৈরি করা হয়। ওকে, নীতি আয়োগের ফাংশন হচ্ছে মেনলি একটা পলিসি থিঙ্ক ট্যাঙ্ক রূপে, অর্থাৎ তারা চিন্তা ভাবনা করবে এবং একটা একটা পলিসি তৈরি করবে এবং সেই পলিসি অনুযায়ী আমাদের দেশের উন্নয়নের কাজ চলবে। এবং মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে উন্নয়নের যে স্ট্র্যাটেজি হবে, ঠিক আছে, ডেভেলপমেন্টাল যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি ফর্ম করার ক্ষেত্রে নীতি আয়োগ মূল এবং মুখ্য ভূমিকা পালন করতে পারে। ঠিক আছে, কিন্তু নীতি আয়োগ একটা হচ্ছে মেনলি অ্যাডভাইজারি বডি এবং নীতি আয়োগের যে রেকমেন্ডেশন সেটা গভর্নমেন্ট নট নেসেসারি যে তাদেরকে শুনতেই হবে, তারা সেটাকে অ্যাভয়েডও করতে পারে। ঠিক আছে, নেগলেক্টও করতে পারে। অন্যদিকে এই নীতি আয়োগের কিন্তু কোনো ফিনান্সিয়াল রোল নেই, একটা থিঙ্ক ট্যাঙ্ক কিন্তু যার কোনো ফিনান্সিয়াল রোল নেই। অন্যদিকে প্ল্যানিং কমিশনের কিন্তু ফাইন্যান্সিয়াল রোল ছিল ইন অর্ডার টু অ্যালোকেট ফান্ডস টু দ্য স্টেটস, অর্থাৎ যে রাজ্যগুলো আছে তাদেরকে যে ফান্ডিং করা বা ইত্যাদির ক্ষেত্রে কিছু ফিনান্সিয়াল যে পাওয়ার সেটা কিন্তু প্ল্যানিং কমিশনের ছিল, যেটা কিন্তু নীতি আয়োগের ক্ষেত্রে একেবারে অনুপস্থিত। ঠিক আছে, নীতি আয়োগের চেয়ারম্যান পদাধিকার বলে প্রাইম মিনিস্টার হয়ে থাকেন। ঠিক আছে, ঠিক যেমনটা আমাদের প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে হচ্ছিল, সেখানেও পদাধিকার বলে প্রধানমন্ত্রী হচ্ছিলেন তার চেয়ারম্যান। ঠিক আছে, এবার প্রাইম মিনিস্টার একজনকে ভাইস চেয়ারম্যান পদে নমিনেট করেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী একজন সেক্রেটারি র্যাঙ্ক হোল্ডার অফিসারকে এর ফুল টাইম এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করেন। ঠিক আছে, প্রধানমন্ত্রী আরও 4 মেম্বারকে অ্যাপয়েন্ট করেন। ঠিক আছে, এবং মন্ত্রিসভা থেকে ম্যাক্সিমাম 4 সদস্য এর মেম্বার হতে পারেন। এই 4 নমিনেট করেন কিন্তু প্রধানমন্ত্রী নিজে। অন্যদিকে 2 পার্ট টাইম মেম্বার, রেলিভেন্ট ইনস্টিটিউশন থেকে রোটেশন বেসিসে নমিনেটেড হতে পারেন। এছাড়া কিছু ইনভাইটি নমিনেট হন প্রাইম মিনিস্টারের দ্বারা
তারা কিন্তু এই নীতি আয়োগের মেম্বার হতে পারেন। এইবারে আমরা দেখব গভর্নিং কাউন্সিলটা। নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল, সমস্ত রাজ্যের চিফ মিনিস্টার্সরা এর মেম্বার হন। ওকে, লেফটেন্যান্ট গভর্নর অফ ইউটিস, মানে যেগুলো ইউনিয়ন টেরিটরি আছে, কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের যারা লেফটেন্যান্ট গভর্নর তারাও কিন্তু গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগের মেম্বার হন। ঠিক আছে, এবং এই গভর্নিং কাউন্সিলের একদম মাথায় বসে থাকেন প্রাইম মিনিস্টার। ঠিক আছে, তো এই গভর্নিং কাউন্সিল এক সময়কার যে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, ঠিক আছে, ডেভেলপমেন্ট কাউন্সিল, তাকে রিপ্লেস করে এই গভর্নিং কাউন্সিল অফ নীতি আয়োগ ফাংশন করতে থাকে। ঠিক আছে, এছাড়াও রিজিয়নাল কাউন্সিলের একটা কনসেপ্ট, ঠিক আছে, আছে, মানে প্রভিশন রাখা হয়েছে রিজিয়নাল কাউন্সিল তৈরি করার যদি নেসেসারি মনে হয়, এবং সেই রিজিয়নাল কাউন্সিলগুলোকে হেড করবেন সেই কনসার্ন যে রাজ্য, তার যে চিফ মিনিস্টার, অথবা যদি সেটা ইউনিয়ন টেরিটরি হয় তার লেফটেন্যান্ট গভর্নর। ওকে, এইবার নীতি আয়োগের কাজ কী আছে? ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে নলেজ অ্যান্ড ইনোভেশন হাব। ওকে, নীতি আয়োগের প্রায় 12 থেকে 14টা ভার্টিকালস আছে, যেটা বিভিন্ন সেক্টরের সাথে কাজ করে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে তাদের যে আইডিয়াগুলোকে গাইড করে। 2 নম্বর যে ফাংশনটা করে সেটা হচ্ছে টিম ইন্ডিয়া, অর্থাৎ যে রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর সাথে একটা টিম, অর্থাৎ একটা টিম ওয়ার্ক হিসেবে দেশের উন্নয়নটাকে তারা দেখে। ওকে, অর্থাৎ রাজ্যগুলোর সাথে সুস্থ সমন্বয় স্থাপনের মাধ্যমে যে দেশের সামগ্রিক উন্নয়ন এবং ডিসেন্ট্রালাইজড উন্নয়ন, সেই বিষয়ে নজর দেওয়া, এটাই ছিল নীতি আয়োগের একটা প্রধান কাজ, যেটাকে আমরা কোঅপারেটিভ ফেডারেলিজম কে যতটা সম্ভব প্রমোট করা। কোঅপারেটিভ ফেডারেলিজম কথার অর্থ কী? বিভিন্ন রাজ্যগুলো কেন্দ্রের সাথে সমন্বয় রেখে গ্রাসরুট লেভেলে উন্নয়ন সাধন করবে, এটাই হচ্ছে কোঅপারেটিভ ফেডারেলিজমের কিন্তু উদ্দেশ্য। ঠিক আছে, তো এই কোঅপারেটিভ ফেডারেলিজমকে ঠিকঠাক করে মানে রিয়েলাইজেশনের মধ্যে আনতে আমাদের যে মূল কারিগর তারা হচ্ছেন নীতি আয়োগ। ওকে, এছাড়া তারা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে বিভিন্ন সোশিও ইকোনমিক ইন্ডিসেস যেগুলো আছে, সোশিও ইকোনমিক ইন্ডিসেস, সেগুলো কিন্তু নীতি আয়োগ প্রকাশ করে ভারতবর্ষের প্রেক্ষাপটে। যেমন উদাহরণ হিসাবে কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স, ঠিক আছে, কম্পোজিট ওয়াটার ম্যানেজমেন্ট ইন্ডেক্স, স্কুল এডুকেশন কোয়ালিটি ইন্ডেক্স, ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স। এই ডিফারেন্ট ইন্ডিসেসগুলো কিন্তু আমাদের নীতি আয়োগ প্রদান করেন। ঠিক আছে, তার ফলে আমরা কোঅপারেটিভ অ্যান্ড কম্পিটিটিভ ফেডারেলিজমের কিন্তু একসাথে সহাবস্থান আমাদের দেশে দেখতে পাই। অর্থাৎ বিভিন্ন রাজ্য, বিভিন্ন শহর ইত্যাদির মধ্যে এই ইন্ডিসেসগুলোর কী গ্যাপ থাকে, কী কী মানে কী কী রেশিওস থাকে, কী কী পজিশন থাকে বিভিন্ন রাজ্যগুলোর, সেগুলো কিন্তু আমরা এই সোশিও ইকোনমিক ইন্ডেক্সগুলো দিয়ে দেখতে পাই। ওকে, নীতি আয়োগের বুনিয়াদ কী সেটাকে আমরা বলছি 7 পিলার্স অফ নীতি আয়োগ। সেই 7 পিলার্সগুলো কী কী? এক হচ্ছে প্রো পিপল, 2 হচ্ছে প্রো অ্যাক্টিভিটি, 3 হচ্ছে পার্টিসিপেশন,
Number 4, empowering women. 5, inclusion. 6, equality. Transparency. তো এই 7টা মেন পিলার। তো এই 7টা কি, প্রো পিপল মানে হচ্ছে মানুষের জন্য, মানুষের যে ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেশন থাকে অথবা সোসাইটির যে নিড থাকে সেইটা পূরণ করার জন্য নীতি আয়োগ ফাংশন করবে। অন্যদিকে যে আমাদের সাধারণ যে নাগরিক, ঠিক আছে, সেই সাধারণ নাগরিকদের যে প্রয়োজনীয়তা, বেসিক প্রয়োজনীয়তা, সেগুলোকে আগে থেকে বুঝে নিয়ে সেই অনুযায়ী অ্যাক্টিভ হবে নীতি আয়োগ। ঠিক আছে, পার্টিসিপেশন মানে কি, এই উন্নয়নে সামিল হবে সিটিজেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ যাদের জন্য উন্নয়ন তাদেরকেও পার্টিসিপেট করানো উন্নয়নের প্রক্রিয়াতে। এটাই ছিল এই পার্টিসিপেশনের উদ্দেশ্য বা চলছে যেটা। ঠিক আছে, এম্পাওয়ারিং ওমেন, মহিলাদের সমস্ত ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, আর ইনক্লুশন মানে কি, একটা সমাজের সমস্ত শ্রেণীর, সমস্ত স্তরের মানুষের উন্নয়ন সাধন হচ্ছে ইনক্লুশনের মানে। ইনক্লুসিভ গ্রোথ মানে হচ্ছে সমস্ত শ্রেণীর উন্নয়ন, সমস্ত শ্রেণীর বৃদ্ধি ইত্যাদি। অন্যদিকে ইকুয়ালিটি মানে কি, ইকুয়ালিটি মানে হচ্ছে সাম্য। ঠিক আছে, কাদের সাম্য, কোথাকার সাম্য, ইকুয়ালিটি অফ অপরচুনিটি, অর্থাৎ সুযোগের সাম্য। কাদের জন্য, স্পেশালি ইউথ, অর্থাৎ আমাদের যে তরুণ প্রজন্ম তাদের জন্য সুযোগ সুবিধার ব্যবস্থা করা। অন্যদিকে ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা, কিসের স্বচ্ছতা, অ্যাডমিনিস্ট্রেশনের স্বচ্ছতা। ঠিক আছে, এই 7টা মেন পিলারের উপর দাঁড়িয়ে কিন্তু নীতি আয়োগ তার নিজের কার্যাবলী পরিচালনা করে। ওকে, তো নীতি আয়োগ সংক্রান্ত এই ছোট্ট ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানিও, কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জানিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম ভিডিও আমরা প্রতিদিন দিতে থাকি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ।